গল্প মেঘমল্লারের অবগুণ্ঠনে। লেখনীতে সুমাইয়া তুলি। পর্ব ৪। আধারে তুমি ছড়াও আলো। হৃদয় ভরে ক্ষণে। তবু আধার তোমায় টেনে নেবে তার গভীর আলিঙ্গনে। গাছপালার সবুজ সমারোহের মাঝে গহীন জঙ্গলের ভেতর গড়ে উঠেছে অন্ধকারে ঘেরা এক বিশাল বাংলো। তার বিশাল প্রাচীর সগর্বে তাকে ঘিরে রেখেছে। আর সেই বিশাল প্রাচীর পাহারা দিচ্ছে অস্ত্রধারী অসংখ্য লোক আর কিছু ভয়ঙ্কর কুকুর, যাদের ধারালো দাঁতগুলো অপেক্ষায় আছে শিকারের। বাংলোর বাহির থেকে দেখে সব স্বাভাবিক মনে হলেও এর ভেতরে চলে হাজার হাজার কোটি টাকার ভয়ঙ্কর অস্ত্র লেনদেনের কারবার। সোজা কথায় ওপেন স্মাগলিং। ৩টে গাড়ি এসে বাংলোর দ্বারে থামতেই একটা সূক্ষ্ম শব্দে খুলে গেল প্রধান ফটক। দুই ধারে অস্ত্রধারী গার্ডবিশিষ্ট বিশাল রাস্তা পাড়ি দিয়ে গাড়িগুলো গিয়ে থামল বাংলোর সামনে। দ্বিতীয় গাড়ি থেকে দিমিত্রি বেরিয়ে এসে দরজা খুলে দিতেই সেখান থেকে বেরিয়ে এলো ভিক্টর ভলকভ, সাথে তার প্রিয় পোষ্য সাপটি। ভিক্টর একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিল কালো রঙের বাংলোটা। তারপর এগিয়ে গেল ভেতরে। আমাদের এখানে আসাটা কি ঠিক হলো বসো? দিমিত্রির কথায় ভিক্টর তার হাতের কিংকোবরার দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল। কেন, ভয় পাচ্ছ নাকি? দিমিত্রি একবার তাকালো ভিক্টরের অতিরিক্ত শান্ত চেহারার দিকে, তারপর মিলিয়ে যাওয়া কণ্ঠে বলল, না বসো, আসলে ও নিজে থেকে এখানে আসার অনুমতি দিল তাই। তুমি এই মুহূর্তে ভিক্টর ভলকভের সাথে আছো, তাই ভয় নামক শব্দটা ভুলে যাও। ভিক্টরের ঠান্ডা গলায় বলা হুঁশিয়ারিতে চুপ হয়ে গেল দিমিত্রি। আর কিছু বলার সাহস পেল না। কথা বলতে বলতে তারা প্রায় প্রবেশ করে ফেলেছে ভেতরে। ভিক্টর চারদিকে একবার চোখ বোলাতেই তার নজরে পড়ল সোফায় রাজকীয় ভঙ্গিমায় বসে থাকা এই অন্ধকার সাম্রাজ্যের একমাত্র অধিপতি আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত মাফিয়া আরিজ আজলান শিকদারকে। আরিজ ভিক্টরকে দেখে ক্রূর হেসে শান্ত কণ্ঠে বলল, তা কি মনে করে আপনার পা এদেশে পড়ল মিস্টার ভলকভ? আরিজের কথায় ভিক্টর নিজেও ঠোঁট বাঁকিয়ে হাসল। কিন্তু ভেতরে ভতরে সে আরিজের এই শান্ত রূপটা আশা করেনি। নিজের বা হাতে পেঁচিয়ে থাকা সাপটা এগিয়ে দিল দিমিত্রির দিকে। দিমিত্রি শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতটা এগিয়ে দিতেই সাপটা ভিক্টরের হাত ছেড়ে পেঁচিয়ে ধরল দিমিত্রির ডান হাত। তারপর আরিজের পাশের সোফায় বসে বলল, ভাবলাম অনেক দিন তো পুরনো বন্ধুর সাথে দেখা হয় না, একটু দেখা করে আসি। ভিক্টরের মুখে বন্ধু সম্বোধনে আরিজের মুখটা রক্তিম হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে বলল, বিশ্বাসঘাত করা কখনো বন্ধু হতে পারে না। ভিক্টর আরিজের দিকে তাকিয়ে নিজেও একই স্বরে বলল, সেটাই, বিশ্বাসঘাত করা কখনো বন্ধু হতে পারে না। দুজন প্রতিপক্ষ লড়াই করছে চোখে চোখে, আর তাদের দুইজনের এই নীরব সংঘাত চুপচাপ দেখছে তাদের পাশে দাঁড়ানো রুহান আর দিমিত্রি। কেন এসেছিস? আরিজের কথায় ভিক্টর গা ছাড়া ভাব নিয়ে বলল, অনেক দিন তো নিজে এই দেশে রাজত্ব করছিস, তাই ভাবলাম তোর এই রাজত্বে একটু ভাগ বসাই বা তোকেই সরিয়ে দেই। শেষের কথাটা সরাসরি আরিজের দিকে তাকিয়ে বলল ভিক্টর। তা দেখে আরিজ তাচ্ছিল্য করে বলল, এক রাজ্যে কখনো দুটো রাজা থাকতে পারে না, আর এই রাজ্যের একমাত্র অধিপতি আমি। পারলে সরিয়ে দেখা। আর একটা গোডাউন ধ্বংস করে ভাবিস না তুই আরিজকে হারাতে পেরেছিস। ওসব ছোট খাটো গোডাউন আমি হাতেও গুনি না। আরিজের এসব বলায় ভিক্টর রাগী দৃষ্টিতে তাকালো। তারপর হাঁটা ধরল বাহিরের দিকে। কিন্তু আজ ভিক্টরকে রাগতে দেখে তার পোষ্য সাপটি রেগে গেল না, বরং সে শান্ত চোখে তাকিয়ে থাকল আরিজের দিকে, যেন তারা পূর্বপরিচিত। ওর দিকে নজর রাখো রুশো, ঝামেলা পাকাতে পারে। আরিজের আদেশে মাথা নাড়ল রুশান। এমনিতেই এই ভিক্টর পাগলাটে স্বভাবের, না জানি আবার কি করে। এম। রাত থেকে স্তব্ধ হয়ে বসে আছে লামিয়া। ধরণীতে যে নতুন দিনের সূচনা হয়েছে সেই দিকেও তার কোন খেয়াল নেই। সারারাত না দু চোখের পাতা এক করেছে আর না নড়াচড়া করছে, যেন সে কোন এক সম্মোহনে ডুবে আছে। হাবিবুল্লাহ তাকে রাতে নিজের বাসায় নিয়ে এসেছে, কিন্তু এটাকে ঠিক বাসা বলতে পারছে না লামিয়া। শহর থেকে অনেকটা দূরে ভেতরের একটা গ্রামে টিন সেটের একটা ঘর। আর বাথরুম, সেটা তো ঘর থেকে মনে হয় 1 মাইল দূরেই হবে। ঘরের মধ্যে বিশেষ কিছু নেই, একটা চৌকি আরেকটা টেবিল ছাড়া। রান্নাঘরটা কোন দিকে সেসব দেখার প্রয়োজন বোধ করেনি লামিয়া।
তার মাথার উপর একটা ফ্যান কার কার শব্দ করছে, যা তার বিরক্তিকে কয়েকশো গুণ বাড়িয়ে দিচ্ছে। সে জন্মের পর কখনো এসি ছাড়া ঘুমিয়েছে কিনা সন্দেহ। আর সেই তাকে কিনা এখন এই রকম একটা জায়গায় থাকতে হবে। আর এই সব হয়েছে নায়রার জন্য। তাকে কিছুতেই ছাড়বে না লামিয়া। তার এই সব ভাবনাচিন্তার মাঝেই সেখানে প্রবেশ করল হাবিবুল্লাহ। এসে দেখল লামিয়া এখনো সেই আগের মতোই বসে আছে। তাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় শেষ রাত। আর তারপর থেকেই এই মেয়েকে একইভাবে বসে থাকতে দেখে সে বিরক্ত। তাই তো লামিয়ার কাছে গিয়ে বলল, আরে বউ, এখানে বসে না থেকে কলপারে গিয়ে হাতমুখ ধুয়ে আসুন। কে তোর বউ? হ্যাঁ, খবরদার আমার উপর অধিকার দেখাতে আসবি না, উচ্চস্বরে বলে উঠল লামিয়া। যা শুনে হাবিবুল্লাহ দুই হাত দিয়ে নিজের কান চেপে ধরে বলল, তওবা তওবা বউ, স্বামীকে তুই করে বলতে নেই, পাপ হয়। তোর পাপের গোষ্ঠী কিলাই। আর একবার যদি তুই আমাকে বউ বলেছিস তো তোকে আমি এখানেই খুন করব হাবিবুল্লাহর বাচ্চা। লামিয়ার কথায় হাবিবুল্লাহ রাগ না করে উল্টো লাজুক হেসে বলল, কিন্তু আমার বাচ্চা আসবে কোথা থেকে? আমাদের তো এখনো বাচ্চাই হয়নি বউ। রাগের মাঝেও হাবিবুল্লাহ কথায় লামিয়ার মুখটা হা হয়ে গেল। কিন্তু পরক্ষণেই হাবিবুল্লাহর কথার অর্থ বুঝতে পেরে তেড়ে গেল তার দিকে। তোকে তো আমি। লামিয়াকে নিজের দিকে এভাবে তেড়ে আসতে দেখে হাবিবুল্লাহ তার বাটন ফোনটা বের করে বলল, এই ভালো হচ্ছে না কিন্তু বউ। আপনি আমার দিকে এভাবে তেড়ে আসলে কিন্তু আমি আভিশা ম্যাডামকে ফোন দেব। যদিও উনি বলেছিলেন আপনি আমার কথা না শুনলে যেন ওনাকে ফোন দেই। এখন তো আপনি আমার কথা শুনছেন না। তাহলে কি এখন আমার উচিত তাকে ফোন দেওয়া? আভিশার কথা শুনে থেমে গেল লামিয়া। সবটা হচ্ছে এই আভিশার জন্য, সবটা। কিন্তু এখন সে কিছুই করতে পারবে না। আগে আভিশার কাছ থেকে ওই প্রমাণগুলো সরাতে হবে। আর ততদিন এই আপদটাকে সহ্য করতে হবে। লামিয়াকে এমন আপন ভাবনায় ডুবে থাকতে দেখে হাবিবুল্লার ভ্রু যুগল কিছুটা সংকুচিত হল। তারপর সে বলে উঠল, বেশি চিন্তাভাবনা বাদ দিয়ে কলপার থেকে হাতমুখ ধুয়ে আসুন যান। লামিয়া কিছুক্ষণ চুপ থেকে রাগী কণ্ঠে বলল, সেটা কোথায়? এই তো ঘর থেকে বের হয়ে ডান দিকে 10 পা হাঁটলেই পেয়ে যাবেন। লামিয়া চারদিকে তাকিয়ে ধূপধাপ পা ফেলে বের হতে হতে বলল, এটাকে ঘর না গোয়ালঘর। হ্যাঁ, আপনার মতো গরুর জন্য। হাবিবুল্লার ধীর কণ্ঠে বলা কথাটা লামিয়ার কানে যেতেই সে ছ্যাতো করে বলে উঠল, এই কি বললি তুই? আমি গরু? আরে আমার ঘাড়ে কয়টা মাথা যে আমি এই কথা বলল? এটা আপনার মনের ভুল। ওই যে কথায় আছে না, যার মনে যা ফাল পারে তা। হাবিবুল্লার শেষের প্রবাদটা লামিয়ার মাথায় ঢোকেনি, তাই সে বেশি তর্ক না করে বেরিয়ে গেল ঘর থেকে। কিন্তু কলপারে এসে বাঁধল আরেক বিপত্তি। একে তো সে কল চাপতে পারে না। তার উপর অনেক কষ্টে কল চাপলেও হাতে পানি নেওয়ার আগেই তা পড়ে যাচ্ছে নিচে। শেষে একবার দ্রুত কল চেপে পানি নিতে গেলেই টিউবওয়েল হ্যান্ডেল এসে লাগলো তার থুতনিতে। আর ব্যালেন্স হারিয়ে সে ধপ করে পড়ে গেল নিচে। আহ! দূরে দাঁড়িয়ে সবটাই দেখল হাবিবুল্লাহ, কিন্তু লামিয়ার কাছে আসার তারা দেখা গেল না তার মাঝে। উল্টো সে চেঁচিয়ে বলে উঠল, আরে বউ, উঠে তাড়াতাড়ি চলে আসুন। আপনাকে আবার সকালের নাস্তা বানাতে হবে তো। লামিয়া কটমট করে এক পলক তাকালো হাবিবুল্লাহ দিকে। তারপর হাত দিল নিজের কোমরে। ব্যথা টনটন করে উঠল সারা শরীর। আর এক হাত ছোয়ালো থুতনিতে, রক্ত ঝরছে সেখান থেকে। এই মুহূর্তে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে তার। কিন্তু এই হাবিবুল্লাহর সামনে কাঁদতেও পারছে না। এম। কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সাথে বসে আছে সাবিহা। সবাই গল্পে মশগুল থাকলেও তার এসবে মন নেই। তার মন তো পড়ে আছে সেই ভিনদেশী পুরুষের কাছে। কিন্তু লোকটা তো তাকে পাত্তাই দেয় না। পাশে ধপ করে কেউ বসায় ধ্যান ভাঙ্গল তার। এমন হুটহাট কোথা থেকে টপকে পড়িস তুই? টপকাতে চাইতো একজনের মনে, কিন্তু তা তো পারছি না। তাই তোর কাছে আসা। দেখ নির্লজ্জ বেয়াদব লোকটা কিভাবে হেসে হেসে ওই মেয়েটার সাথে কথা বলছে। সাবিহা বান্ধবীর হাতের ইশারায় সেদিকে তাকিয়ে দেখে ইংলিশ ডিপার্টমেন্টের বিশাল করিডোরে দাঁড়িয়ে আরিয়ান একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটাকে সাবিহা চেনে, ইংলিশ ডিপার্টমেন্টের নতুন টিচার সে।
কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি ঘুরিয়ে পাশে বসে থাকা প্রাণপ্রিয় বান্ধবীর দিকে তাকালো। তারপর বলল, ওটা তো ইংলিশ ডিপার্টমেন্টের নতুন টিচার। সাবিহার কথায় ইরা রাগে হিসহিসিয়ে বলে উঠল, সেই জন্য কি তার সাথে এমন হেসে হেসে কথা বলতে হবে? কই, আমাদের সাথে তো এভাবে কথা বলে না। তখন তো মুখটা গম্ভীর করে রাখে, যেন তিনি হাসলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সাবিহা ইরার মাথায় একটা গাঁটটা মেরে বলল, আরে গাধি, আমরা স্টুডেন্ট আর উনি কলিগ। পার্থক্য আছে না? আর এমনিতেই ভাইয়া সবার সাথে এত হাসাহাসি করে না। নিশ্চয়ই ওনাকে আগে থেকেই চেনে। ইরা আরিয়ানের দিকে তাকিয়ে আফসোসের স্বরে বলল, তোর ভাই সবাইকেই চিনল, শুধু আমাকেই চিনল না। আমি যে এতদিন থেকে তার পিছে পড়ে আছি তা দেখল না। লামিয়া এবার তাকালো ইরার মুখ পানে। গড়পড়তা গড়নের গোলকার মুখশ্রীর মায়াবী চোখের অধিকারী এই মেয়েটা প্রথম বর্ষ থেকে আরিয়ান ভাইয়ের জন্য পাগল। কিন্তু সে যার জন্য পাগল সেই আরিয়ান ভাই ইরাকে হয়তো ঠিকমতো চেনেও না। মাঝে মাঝে সাবিহার কষ্ট হয় ইরার জন্য, কিন্তু এখানে তার কিছু করার নেই। আচ্ছা, এসব বাদ দে, চল বাড়ি যাই। ভালো লাগছে না। ইরা দূরে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলা আরিয়ানের দিক থেকে দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়ালো। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। নিজের মনেই ঘুরপাক খেল একটা প্রশ্ন, কখনো কি সে পাবে তার প্রেমিক পুরুষকে? দুই বান্ধবী হাত ধরে গেটের সামনে আসেই দেখা হয়ে গেল হায়ানের সাথে। মুখে এক মিষ্টি হাসি নিয়ে সে এগিয়ে এলো সাবিহার দিকে। তাকে দেখে সাবিহা প্রশ্ন করল, আরে ভাইয়া তুমি? আজ ড্রাইভার চাচা আসেননি? হায়ান এগিয়ে এসে সাবিহার কাছ থেকে তার ব্যাগটা নিজের হাতে নিল। আর একটা ঠান্ডা পানির বোতল এগিয়ে দিল তার দিকে। তারপর বলল, কেন, আমি আসলে কি অসুবিধা? হায়ানের কথায় ভরকে গেল সাবিহা। সে কি এরকম কিছু বলেছে নাকি? আরে না, অসুবিধা কেন হতে যাবে? আসলে সবসময় তো ড্রাইভার চাচাই আসে, তাই। নিজের বোকা প্রেয়সীকে এরকম ঘাবড়ে যেতে দেখে মনে মনে হাসল হায়ান। তারপর শুধালো, আচ্ছা ওসব বাদ দে, তোর সাথে কে ফ্রেন্ড নাকি? সাবিহা কিছু বলতে না দিয়ে ইরা নিজে নিজেই বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইরা, ওর বেস্ট ফ্রেন্ড। হারান সৌজন্যমূলক হেসে কিছু বলতে যাবে তার আগেই পেছনে থেকে বিকট শব্দে কেউ বলে উঠল, এই চুন্নিই আমার ফোন ফেরত দে বলছি। এই কণ্ঠ অনুসরণ করে পেছনে তাকাতেই সকলে দেখতে পেল কণ্ঠের মালিককে। সেটা আর কেউ নয়, স্বয়ং লাবিব চৌধুরী। ইরাকে দেখে লাবিবের হাত থেকে তার প্রিয় চিপসের প্যাকেটটা পর্যন্ত পড়ে গেছে। ইরা লাবিবকে দেখে 2 মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে নিজের সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করল। লাবিবও সময় ব্যয় না করে ছুটল তার পিছু। সেখানে শুধু বোকার মতো দাঁড়িয়ে থাকল সাবিহা আর হায়ান। এত দ্রুত ঘটনাটা ঘটে যাওয়ায় তাদের মাথায় ঢুকল না কিছুই। হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে লাবিব। এত ছোটাছুটি করে সে ভীষণ ক্লান্ত। তার পাশে একটা বেঞ্চে বসে আছে ইরা। সাবিহা তার দিকে একটা পানির বোতল এগিয়ে দিলে তা ঢকঢক করে গিলে ফেলল সে। এবার সাবিহা কিছুটা বিরক্তি নিয়ে বলল, এখানে কি হচ্ছে একটু বুঝিয়ে বলবে কেউ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার কথা শুনে লাবিব হই হই করে বলে উঠল, বুঝতে পারছিস না মানে কি? এই সেই চুন্নি যে আমার ফোন চুরি করেছে। হাবিবের কথার তীব্র প্রতিবাদ করে ইরা বলল, এই অভদ্রলোক কিসের ফোন চুরি করেছে? হ্যাঁ, আপনি লুকিয়ে আমাদের ছবি তুলেছেন জন্যই তো আপনার ফোনটা নিতে বাধ্য হয়েছি। তার কথায় লাবিব সহ সবই অবাক হয়ে শুধালো, ছবি তুলেছে মানে? আরে সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লোকটাই তো আমাদের ছবি তুলছিল। ইরার এরকম মিথ্যা অপবাদ লাবিব গায়ে লাগলো ভীষণ। ক্ষেপে গিয়ে বলল, এই চুন্নি মিথ্যে বলবে না। আমার ঠেকা পড়েছে তোমার ছবি তোলার। ইরা তার দিকে এগিয়ে এসে আঙ্গুল উঁচিয়ে বলে উঠল, এই একদম মিথ্যা কথা বলবেন না। আপনি আমার ছবি তোলেননি। না, মোটেই তুলিনি। এর মাঝে সবাইকে থামিয়ে দিয়ে হায়ান বলে উঠল, আই থিংক সবার কোন একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। লাবিব যতই মজার মানুষ হোক না কেন সে ওই রকম কাজ কখনোই করবে না। হ্যাঁ, লাবিব ভাইয়া কখনোই এমন কিছু করবে না। সকলের কথার তীব্র প্রতিবাদ করে ইরা বলে উঠল,
কিন্তু মিতা তো বলল এই লোকটাই তুলেছে। সাবিহা কিছুক্ষণ চুপ থেকে বলল, থামো, ওকে ডেকে নিয়ে আসি। তাহলেই সবটা ক্লিয়ার হবে। সাবিহার কথায় সকলেই সায় জানালো। কিছুক্ষণের মধ্যেই ডেকে নিয়ে আসা হলো মিতাকে। সবটা শুনে মিতা বলে উঠল, আরে বোকা, আমি ওনার কথা বলিনি। ওনার পেছনে দাঁড়িয়ে থাকা রকির কথা বলেছিলাম। সবটা শোনার পর ভীষণ লজ্জিত হলো ইরা। এদিকে সবটা শুনে লাবিব দ্বিগুণ ক্ষেপে গেল। মনে পড়ল কিছুদিন আগেই সে একবার এদিকটা এসেছিল কিছু কাজে। মেয়েটা হয়তো সেদিনের কথাই বলছে। তাই বলে এত বড় অপবাদ। তার এই সুন্দর চেহারাটা দেখেও কি এই বলদিটা বুঝতে পারেনি সে এই রকম নয়? নাকি তার চেহারারই সমস্যা? নিজের এসব আজগুবি চিন্তাভাবনার উপর ভীষণ বিরক্ত হলো লাবিব। তারপর ইরাকে বলল, এই চুন্নু, এখন আমার ফোন ফেরত দাও তাড়াতাড়ি। বারবার লাবিবের মুখে চুন্নি সম্বোধনটা ইরার মোটেই ভালো লাগলো না। তাই তো বলে উঠল, প্রথমে আপনি আমাকে চুন্নি বলে ডাকা বন্ধ করুন, অসভ্য লোক। তুমি আমাকে অসভ্য বলে ডাকা বন্ধ করো চুন্নি। এই খুব খারাপ হয়ে যাচ্ছে এবার, কিন্তু আমার হাত উঠে যাবে। লাবিবও নিজের শার্টের হাতে ফোল্ড করে বলল, তো আমার হাত কি বসে থাকবে নাকি? ঘটনা বেগতিক পর্যায়ে যাচ্ছে দেখে হায়ান তাদেরকে থামাতে বলল, ভাই দয়া করে তোরা দুজন চুপ কর। ভুল বোঝাবুঝি হয়েছিল, সমাধানও হয়েছে। এখন ইরা তোর ফোন ফেরত দিয়ে দেবে। ইরা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ভদ্রতার সহিত হায়ানকে বলল, জি ভাইয়া। আজকে তো আমার সাথে নেই, বাসায় আছে। কালকে এনে দেব। হায়ান মুচকি হেসে বলল, ঠিক আছে। কিন্তু লাবিবের মোটেই ভালো লাগলো না পুরো বিষয়টা। এই মেয়েটা কিনা কি ভেবে তার ফোনটা চুরি করেছে, তার উপর তাকেই বারবার অসভ্য বলেছে। সব মিলিয়ে মেয়েটার উপর তীব্র রাগ জন্ম নিল লাবিবের। কিন্তু কিছুই বলতে পারল না। এর মাঝেই সকলে স্থান ত্যাগ করার প্রস্তুতি নিতে থাকল। হায়ান, সাবিহা ইরার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। ইরাও হাত বাড়িয়ে একটা রিকশা ডাকল। কিন্তু রিকশায় উঠে যাওয়ার সময় লাবিবকে উদ্দেশ্য করে বলল, বাই দা রাস্তা মিস্টার অসভ্য, আপনি কিন্তু দারুণ নাচেন। এই কথা শুনে লাবিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে এই চুন্নি তার লুঙ্গি ডান্সের ভিডিওটা দেখে নিয়েছে। কি সর্বনাশ! কিন্তু কিছু একটা ভেবে নিজের মানসম্মান সাইডে রেখে প্রশ্ন ছুড়ে দিল, তুমি যখন আমার ফোন খুলেই ছিলে তাহলে দেখনি যে আমি তোমার ছবি তুলিনি? তাহলে ফোন ফেরত না দেয়ার মানে কি? ইরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, আপনি ছবি তুলে পরে ডিলিট করে দিতে পারেন অথবা হিডেন ফোল্ডারেও রেখে দিতে পারেন। আজকালকার ছেলেদেরকে তো বিশ্বাস নেই। তারপরে লাবিবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রিকশা নিয়ে চলে গেল নিজের গন্তব্যে। আর লাবিব বোকার মতো দাঁড়িয়ে থাকলে সেখানে। কিছুক্ষণ পর তার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, কি ধুরন্ধর মেয়েরে বাবা! এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ। সারাদিনের ক্লান্তি নিয়ে গোধূলি লগ্নে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিজের লাগোজারিয়াস কারে উঠে বসল আভিশা। আজ অ্যারেন তার সাথে নেই। কিন্তু গাড়ি চলার ঠিক আগ মুহূর্তে পাশের দরজা খুলে ধপ করে তার পাশে বসে পড়ল কেউ। ঘটনা আকস্মিকতায় অবাক হয়ে পাশে তাকিয়ে দেখল পাশে বসা মানুষটা আর কেউ নয়, স্বয়ং আরিজ। তাকে দেখে ভ্রুজোড়া সংকুচিত হলো আভিশার। সারাদিন তো আরিজ অফিসে ছিল না, তাহলে হুট করে কোথা থেকে তার আবির্ভাব ঘটল? এর মাঝে আরিজ আভিশার কাঁধে মাথা রেখে চোখ বুজে বলে উঠল, আজ ভীষণ ক্লান্ত লাগছে, চাঁদ। অন্য সময় হলে হয়তো আরিজের এই কথায় আভিশার চিন্তা হতো, কিন্তু আজ তার চিন্তা হলো না। উল্টে প্রশ্ন করল, কেন আজ তো সারাদিন অফিসে আসেননি? তাহলে এত ক্লান্তির কারণ কি? বাহ, বিয়ের আগেই এত খেয়াল রাখছিস আমার, ইমপ্রেসিভ। তাহলে আমারও উচিত ভদ্র স্বামীর মতো এক্সপ্লেইন করা। আরিজের কথায় বিরক্ত হয়ে আভিশা বলে উঠল, আপনার এক্সপ্লেনেশন আপনার কাছেই রাখুন, দরকার নেই আমার। কেন দরকার নেই? অবশ্যই দরকার আছে। শোন, আসলে আজকে আমার মনটা ভীষণ খারাপ ছিল, তাই আসিনি। আরিজের এই উত্তর মন মতো হলো না আভিশার। তাই তো ভ্রু কুচকে খোঁটা দিয়ে বলল, কেন, গার্লফ্রেন্ডের বিয়ের শোকে মন খারাপ নাকি? আরিজ নিজের চাঁদের এরকম প্রশ্নে ঠোঁট এলিয়ে হেসে দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, কিছু জ্বলছে মনে হচ্ছে।
আরিজের এই কথায় আভিশার মুখ দিয়ে বিরক্তিতে চ জাতীয় শব্দ উচ্চারিত হল। কিছুটা রেগেই বলে উঠল, আপনি আমার থেকে দূরে সরুন তো। সবসময় এমন ঘেঁষাঘেঁষি করেন কেন? আভিশার কথার কোন প্রভাব আরিজের উপর পড়ল বলে মনে হয় না। উপরন্তু সে আভিশার আরও কাছে এসে এক হাত জড়িয়ে ধরে পুনরায় কাঁধে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুজল। আরিজের এই ঘাড়ত্তারামি স্বভাবে আগে থেকেই অভ্যস্ত আভিশা। তাই তো তার ভেতর থেকে বেরিয়ে এলো এক চাপা দীর্ঘশ্বাস। গাড়ির সিটে গা এলিয়ে দিতেই অক্ষিকোটরে ভেসে উঠল কিছুক্ষণ আগের ঘটনা। কিছুক্ষণ আগে নিজের কেবিনে বসে একটা ইম্পর্ট্যান্ট মিটিংয়ের ডিটেইলস চেক করছে আভিশা। এমন সময় দরজায় নক হওয়ার শব্দে সেদিকে না তাকিয়েই বলে উঠল, কাম ইন। তখনই ভেতরে প্রবেশ করল একজন বলিষ্ঠ পুরুষ। সহসাই গম্ভীর কণ্ঠে বলে উঠল, গুড ইভিনিং মিস শিকদার। অপরিচিত কণ্ঠ কানে আসতেই ফাইল রেখে সামনে তাকালো আভিশা। নিজের সামনে শ্যামবর্ণের অপরিচিত পুরুষটিকে লক্ষ্য করল সে। পরনে তাল হোয়াইট শার্ট আর নেভি ব্লু প্যান্ট। আভিশার কপালে কয়েকটা বাজ পড়ল লোকটাকে দেখে, তারপরে বলে উঠল, ডু আই নো ইউ মিস্টার? লোকটা মুচকি হেসে সামনের চেয়ার টেনে বসতে বসতে বলল, নো মিস শিকদার, আমরা একে অপরকে চিনি না, তবে এখন চেনা উচিত। মানে? আভিশার প্রশ্নের মাঝেই হন্তদন্ত হয়ে অ্যারেন কক্ষে প্রবেশ করেই হরবড়িয়ে বলে উঠল, সরি ম্যাম, আমি ওনাকে অপেক্ষা করতে বলেছিলাম। তার মাঝেই উনি ঢুকে পড়েছেন। ইটস ওকে রেন। তা আপনার নামটা কি জানতে পারি? শেষের কথাটা অজ্ঞাত পুরুষটিকে উদ্দেশ্য করে বলল আভিশা। পুরুষটি অ্যারেনের দিক থেকে দৃষ্টি সরিয়ে আভিশার দিকে তাকিয়ে বলল, আমি ইলহাম কবির, স্পেশাল অফিসার ফ্রম ক্রাইম ব্রাঞ্চ। আভিশা একটুও বিচলিত না হয়ে স্বাভাবিক কণ্ঠে শুধাল, তা মিস্টার ইলহাম, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? অফিসার ইলহাম কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে আভিশার দিকে তাকিয়ে বলে উঠল, আমি 7 বছর আগে বর্তমান এমপির ছেলে জিহাদ খুনের ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাই। এবার আভিশার কপালে ভাঁজ পড়ল। জিহাদ যে মারা গেছে তা তার সম্পূর্ণ অজানা। তাই তো প্রশ্ন করল, জিহাদ মারা গেছে? হ্যাঁ। আপনি জানতেন না? না। ইলহাম এবার বলতে শুরু করল, আপনাকে অপহরণ করার দুদিন পর বর্তমান এমপি মানে জিহাদের বাবা জয়নুল আলমের বাড়ির সামনে কেউ একটা বক্স রেখে যায়। সেটা খোলার পর 6 খণ্ড করা একটা লাশ পাওয়া যায়। কিন্তু তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয় না। কারণ পুরো বডি অ্যাসিড দিয়ে ঝলসানো ছিল। চোখ আর হাতের আঙ্গুলগুলো মিসিং ছিল। মানে বুঝতেই পারছেন কেউ নৃশংসভাবে খুন করেছে। পরে ডিএনএ টেস্ট করে জানা যায় সেটা জিহাদের বডি। আর জিহাদের সাথে যে ছেলেগুলো ছিল তারা আজ পর্যন্ত মিসিং। সবটা শুনে আভিশা গম্ভীর কণ্ঠে বলল, সবই তো বুঝলাম, কিন্তু এতে আমি আপনাকে কি সাহায্য করতে পারি? এই ঘটনার পরের দিন আপনার বাড়িতে গিয়ে আপনাকে পাওয়া যায়নি। আপনি? ইলহামের মুখের কথা কেড়ে নিয়ে আভিশা বলে উঠল, তো আপনি কি বলতে চাইছেন আমি জিহাদকে মেরে দেশ ছেড়েছি? আভিশার কথায় অফিসার ইলহাম থমথম খেয়ে যায়। না, আমি সেরকম কিছু ইঙ্গিত করিনি। যেহেতু শেষবার জিহাদের সাথে আপনার দেখা হয়েছিল তাই কিছু প্রশ্নের উত্তর জানতে এসেছি। আভিশা ইলহামের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি নিশ্চিত কি করে হলেন যে শেষবার আমার সাথেই জিহাদের দেখা হয়েছিল? আভিশার এমন কথায় ইলহাম কিছুটা চিন্তিত হয়ে শুধাল, আপনি বলতে চাইছেন জিহাদের সাথে কিডন্যাপের পর আপনার আর দেখা হয়নি? আর আপনি পালালেন কি করে? ইলহামের কথা শুনে আভিশা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কেন পালিয়ে গিয়ে কি আপনাদের ক্ষতি করে দিলাম নাকি? হয়তো আমার উচিত ছিল ওখানে বসে ওদের হাতে ধর্ষিতা হওয়ার অপেক্ষা করা। ইলহামের এবার মনে হচ্ছে সে এই কেসের তদন্ত হাতে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। তার লাইফে এরকম তোত্তারা মেয়ে সে আর একটা দেখেনি। একটা সোজা প্রশ্নই তো করেছিল সে। এমন প্যাঁচানো উত্তর দেওয়ার কি আছে? আরে মিস শিকদার, আপনি উল্টো মানে কেন বের করছেন আমার কথার? আচ্ছা, সোজাভাবেই বলছি, সেদিন ওরা আমাকে অজ্ঞান করার পর আমি আর জিহাদকে দেখিনি। আর আপনি নিশ্চয়ই জানেন সেদিন আমার বাবা মারা গিয়েছিলেন। আর এরকম একটা পরিস্থিতিতে জিহাদের ব্যাপারটা ভুলে যাওয়া নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়।
আর পুলিশের এত দুর্দিন কবে চলে আসলো যে তাদেরকে এখন একটা ক্রিমিনালের মার্ডারের তদন্ত করতে হচ্ছে। আভিশার শেষের কথায় ক্রূর হাসল ইলহাম। কি করব বলুন, পুলিশের কাজই তো খুনিকে খুঁজে বের করা, সেটা হোক সাধারণ মানুষের খুনি কিংবা ক্রিমিনালের খুনি। পরিশেষে সে তো একজন খুনিই, তাই না? যা হোক, আজ তাহলে উঠি, মন বলছে খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে। গাড়ির হর্নে শব্দে চোখ মেলে তাকালো আভিশা। পাশে তাকিয়ে দেখল আরিজ ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ তার ঘুমন্ত নিষ্পাপ চেহারা দিকে তাকিয়ে থাকলো আভিশা। ওই ঘটনা শোনার পর সর্বপ্রথম তার মাথায় আরিজের নামটাই এসেছিল। কিন্তু তার কখনোই বিশ্বাস হয় না আরিজ এতটা নৃশংস হতে পারে। আর বেশি কিছু ভাবতে পারল না আভিশা, চোখ বুজে এলো তার। আজ কাজের প্রেশারটা একটু বেশিই ছিল। তার মধ্যে এসব উটকো চিন্তাভাবনা। এম। দুশ্চিন্তাগ্রস্ত মন নিয়ে বসে আছেন মাহমুদ চৌধুরী। একে তো কোম্পানির টাকাগুলো ফেরত দিতে হবে, তার উপর লামিয়ার বিয়ে, সব মিলিয়ে তার সবকিছুই কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। তার ঠিক সামনেই পায়ের উপর পাতুলে পাঞ্জাবি পরিহিত এক পঞ্চাশুদ্ধ বয়সী লোক বসে সিগারেট খাচ্ছেন। সেই ধোয়ার কুণ্ডলিতে ঘরটা যেন আরো গুমট পরিবেশ ধারণ করছে। এক পর্যায়ে মাহমুদ চৌধুরী মুখ খুললেন। ভাই, আপনি এই মুহূর্তে আমায় সাহায্য না করলে আমি সত্যিই খুব বিপদে পড়ে যাব। লোকটা অর্ধ খাওয়া সিগারেটটা পাশে সরিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করে বললেন। পুরো টাকাটাই আমি দিয়ে দেব, কিন্তু তার বদলে তোমায় আমার একটা কাজ করে দিতে হবে। মাহমুদ চৌধুরী কাপা কাপা কণ্ঠে বললেন। কি কাজ ভাই? কিছু মাল আসবে তোমাকে, শুধু সেগুলো রিসিভ করতে হবে। মাহমুদ চৌধুরী এই কথা শুনে ভ্রু কুঁচকে কিছু বলতে যাবে তার আগেই আগন্তুক লোকটি বলেন। জানি কার কথা বলবে, কিন্তু ওকে বলে লাভ নেই। সে এই কাজ করতে পারবে না বলে দিয়েছে। তাই তোমায় বলছি। কিছুক্ষণ ভেবে মাহমুদ চৌধুরী বললেন। কোন ঝামেলা হবে না তো? আরে না, সেসব আমি সামলে নেব। এর মাঝেই সেখানে আগমন ঘটল একজন পুরুষের। তাকে দেখেই আগন্তুক লোকটা গম্ভীর কণ্ঠে বলে উঠলেন। কোথায় গিয়েছিলে তুমি? তা জেনে আপনার কি কাজ? সময় মতো আপনার পাপের সাম্রাজ্য তো সামলাচ্ছি, এতেই খুশি থাকুন। ছেলের মুখে এমন কথা শুনে লোকটা প্রচণ্ড ক্ষিপ্ত হল। কিন্তু তাতে পাত্তা দিল না পুরুষটা, সে তো নিজের মতো চলে গেল সেখান থেকে। একটা মেয়ে চলে যাওয়ার জন্য এই ছেলে এখনো আমাকে দোষারোপ করে। এতে আমার কি দোষ? আর সে যদি এতই ব্যথিত হতো তাহলে নিশ্চয় প্রতিদিন নিত্য নতুন নারী সঙ্গে যেত না। ও কি ভাবে ওর সম্পর্কে আমি কিছুই জানি না। বাপ হই ওর বাপ। নিজে নিজেই কথাগুলো বলতে থাকলেন আগন্তুক লোকটি, আর তা চুপচাপ বসে শুনতে থাকলেন মাহমুদ চৌধুরী। শুনছেন বললে ভুল হবে, তিনি তো ভাবছেন অন্য কিছু। এম। সোনার চকচকে একটা বাটি থেকে দুধ খাচ্ছে কোব্রাক্স। অর্থাৎ ভিক্টরের সেই পোষ্য সাপটি। ভিক্টর আইপ্যাডে কিছু একটা দেখছে আর সাপটার গায়ে হাত বোলাচ্ছে। পাশেই দিমিত্রি দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দুধ কলা দিয়ে কালসাপ পোষার ব্যাপারটা তার কাছে ভীষণ অদ্ভুত লাগছে। মূলত সে এই কাজে নতুন। আগে সে বডিগার্ডের কাজ করত, পরবর্তীতে তার পদমর্যাদার উন্নতি ঘটে, সে ভিক্টরের ডান হাত হওয়ার সুযোগ পেয়েছে। আর আগে যে এই কাজে নিয়োজিত ছিল সে মারা গেছে, কিন্তু কিভাবে তা কেউ জানে না। তাই দিমিত্রি ভয়ে ভয়েই দিনযাপন করে। তার উপর এই সাপটাকেও সে ভীষণ ভয় পায়। আমার কোব্রাক্সের খাওয়ায় নজর কেন দিচ্ছ দিমিত্রি? পরে ওর পেট খারাপ হবে। ভিক্টরের কথায় দিমিত্রি ভোলা ভালা কণ্ঠে বলল। সাপেরও পেট খারাপ হয় বস? আইপ্যাডে নজর রেখেই ভিক্টর বলল। মানুষের হলে ওদের হবে না কেন? সাপটা খাওয়া শেষ করে সোফা থেকে নেমে পড়ল। তা দেখে দিমিত্রি লাফ দিয়ে সরে গেল। বলা তো যায় না, যদি ছোবল দেয় তাহলে তো মৃত্যু নিশ্চিত। এর মাঝেই ভিক্টর আবার বলে উঠল। যাই বলো না কেন, আমার শত্রুর চয়েস কিন্তু নাম্বার 1। ভিক্টর আরিজের প্রশংসা করছে। ব্যাপারটা ঠিক হজম হলো না দিমিত্রির। কৌতূহলবশত একটু বেঁকে দেখার চেষ্টা করল ভিক্টর আইপ্যাডে কি দেখাচ্ছে। আর তার চেষ্টা সফল হতেই পিলে চমকে উঠল তার। এই ভিক্টর কি করতে চাইছে? বসো আপনি। ভিক্টর দিমিত্রির দিকে আইপ্যাড ঘুরিয়ে আভিশার ছবিটা দেখিয়ে বলল।
এমন করছো কেন, তোমার ম্যামকে পছন্দ হয়নি? বাংলাদেশি ভাষায় কি জানি বলে উমম ভাবি রাইট। তো বলো ভাবি হিসেবে তোমার তাকে পছন্দ হয়নি? দিমিত্রি অবাক কণ্ঠে বলল। এসব কি বলছেন বসো। এই মেয়ের দিকে নজর দিলে আরিজ শিকদার কুরুক্ষেত্র বাজিয়ে দেবে। আর তাছাড়া আপনাদের ধর্মও ভিন্ন। দিমিত্রির কথাটা পছন্দ হলো না ভিক্টরের। তীব্র রাগে আইপ্যাডটা ছুঁড়ে ফেলে বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং এলস। আই ওয়ান্ট হার, নো ম্যাটার হোয়াট। ভিক্টরের চিৎকারে দিমিত্রি ভয়ে দাঁড়িয়ে থাকল চুপচাপ। সে আগেই অবগত ছিল ভিক্টরের পাগলাটে স্বভাবের ব্যাপারে। কিন্তু এখন তো দেখছে এই বদ্ধ উন্মাদ। না হলে যেচে নিজের বিপদকে ডেকে আনে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।